বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অস্বস্তিকর মেঘ ঘনিয়ে এসেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন একাদশ দলীয় জোটের সাম্প্রতিক বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাইপন্থীদের অনুপস্থিতি রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। কেউ বলছেন জোট ভেঙে গেছে, কেউ বলছেন এটা নেগোসিয়েশনের অংশ মাত্র। কিন্তু আসল সত্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে চিত্র সামনে আসে তার রীতিমতো রোমাঞ্চকর এবং অনিশ্চয়তায় ভরা। গতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যখন একাদশ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছিল, তখন কেউ কখনো ভাবেনি যে এই বৈঠক ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। 10টি দলের নেতারা একে একে এসে উপস্থিত হলেন জামায়াতের অফিসে, কিন্তু সবাই যখন অপেক্ষা করছিলেন চরমনাইপন্থীদের জন্য, তখন সময় গড়িয়ে যাচ্ছিল আর তাদের কোনো দেখা নেই। মিনিট পার হয়ে ঘন্টা হলো, কিন্তু চরমনাইয়ের কোনো প্রতিনিধি সেই বৈঠকে পা রাখলেন না। এই অনুপস্থিতি যে কতটা ভূমিকম্পের মতো ছিল তা বোঝা গেল যখন গণমাধ্যমগুলো একের পর এক শিরোনাম করতে শুরু করলো। কেউ কেউ লিখলো জোট ভেঙে গেছে, কেউ লিখলো চরমনাই বেরিয়ে গেছে, কেউ আবার লিখলো ইসলামপন্থীদের ঐক্যে ফাটল। মুহূর্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। মানুষ আলোচনা করতে লাগলো, বিশ্লেষণ করতে লাগলো এবং অনেকে হতাশ হয়ে পড়লেন এই ভেবে যে ইসলামপন্থীদের এতদিনের ঐক্যের স্বপ্নকেই তাহলে ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু রাজনীতি এমনই এক খেলা যেখানে প্রতিটি মুহূর্তে নতুন চমক অপেক্ষা করে থাকে। যারা ভেবেছিলেন গল্প এখানেই শেষ, তারা ভুল ভেবেছিলেন। চরমনাইয়ের অফিসে তখন চলছিল এক ভিন্ন ধরনের হিসাব নিকাশ। তারা বুঝতে পারছিলেন যে এই পরিস্থিতি তাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। দেখুন, রাজনীতিতে পারসেপশন বা ধারণার মূল্য অনেক বেশি। আপনি কি করলেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষ কি বুঝলো। চরমনাইয়ের বৈঠকে গেল না, এই একটি মাত্র ঘটনায় মিডিয়া এবং জনমনে যে ন্যারেটিভ তৈরি হয়ে গেল সেটা হলো চরমনাইয়ের জোট ভেঙে দিয়েছে। এই ন্যারেটিভ একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তা পরিবর্তন করা অত্যন্ত কঠিন। ইতিহাস লেখা হয়ে যায় এবং সেই ইতিহাসে কে নায়ক আর কে খলনায়ক সেটা নির্ধারিত হয়ে যায়। চরমনাইয়ের নেতারা এই বিষয়টি বুঝতে পেরেছিলেন দ্রুতই। তারা টের পাচ্ছিলেন যে জোট ভাঙায় দায় তাদের কাঁধে এসে পড়বে, আর এই দায় বহন করার সামর্থ্য তাদের আছে কিনা সেই প্রশ্ন তাদের মনে ঘুরপাক খাচ্ছিল। জোট ভাঙার মতো একটি বড় দায়িত্ব কাঁধে নিলে রাজনৈতিকভাবে তাদের কী পরিণতি হতে পারে সেই চিন্তা তাদের তাড়া করছিল নিশ্চয়ই। এদিকে জামায়াতে ইসলামের আমিরে জামায়াত এই পুরো পরিস্থিতিতে এক অসাধারণ ধৈর্য এবং কৌশলী ভূমিকা পালন করছিলেন। তিনি বারবার তার দলের নেতাকর্মীদের বলেছিলেন চরমনাইকে কিছু বলতে না, তাদের সমালোচনা করতে না। তিনি চরমনাইয়ের প্রতি সহানুভূতির বার্তা দিচ্ছিলেন। এই কৌশল ছিল অত্যন্ত পরিণত এবং দূরদর্শী, কারণ তিনি জানতেন যে চরমনাইকে আক্রমণ করলে পরিস্থিতি আরও জটিল হবে, কিন্তু তাদের জন্য একটি সম্মানজনক পথ খোলা রাখলে তারা ফিরে আসতে পারবে। ঠিক এই মুহূর্তে এসে গল্পের একটি নাটকীয় মোড় এলো। চরমনাইয়ের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে একটি জরুরি বিবৃতি দেওয়া হলো। এই বিবৃতিতে যা লেখা ছিল তা পড়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারা বললেন যে সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি এবং এ বিষয়ে বহুমাত্রিক আলোচনা এখনও চলছে। এই বিবৃতির মর্মার্থ কি? এর মানে হলো চরমনাইয়ের জোট থেকে বের হয়ে যায়নি, তারা এখনও আলোচনার টেবিলে আছে। যে পারসেপশন তৈরি হয়েছিল যে তারা জোট ভেঙে দিয়েছে, সেই পারসেপশন থেকে তারা সরে আসার চেষ্টা করছে। এটা একটা বড় সিগন্যাল যে তারা আসলে জোটে থাকতে চায়, কিন্তু কিছু শর্তের বিষয়ে তাদের অসন্তুষ্টি রয়েছে। এখন প্রশ্ন হলো সেই শর্ত কি? খবর অনুযায়ী আসন বন্টন নিয়ে চরমনাইয়ের কিছু দাবি রয়েছে। তারা চাইছে নির্দিষ্ট সংখ্যক আসন তাদের দেওয়া হোক। জামায়াতে যে প্রস্তাব দিয়েছে সেটা তাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি, কিন্তু এই দাবি নিয়ে বৈঠক বর্জন করা এবং জোট থেকে বের হয়ে যাওয়ার মতো একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পুরো ঘটনাকে নেগোসিয়েশন বা দর কষাকষির অংশ হিসেবে দেখা উচিত। চরমনাই বৈঠকে না গিয়ে চাপ সৃষ্টি করতে চেয়েছিল। তারা বোঝাতে চেয়েছিল যে তাদের দাবি না মানলে তারা জোটে থাকবে না, কিন্তু এই কৌশল তাদের বিরুদ্ধেই চলে গেছে, কারণ মিডিয়া এবং জনমনে তারা জোট ভাঙার দায়ে অভিযুক্ত হয়ে গেছে। এদিকে অন্যান্য দলের অবস্থান কি সেটাও দেখার বিষয়। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দল এই বৈঠকে উপস্থিত ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকে ধারণা করেছিলেন যে চরমনাই যদি না যায় তাহলে মামুনুল হকও যাবেন না, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। মামুনুল হক বৈঠকে গেছেন এবং জোটের সাথে রয়েছেন। এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে কওমি পটভূমির দলগুলোর মধ্যে যে ঐক্য আছে সেটা অনেকে যতটা মনে করেন ততটা গভীর নয়। প্রতিটি দলের নিজস্ব হিসাব নিকাশ আছে এবং তারা সেই হিসাব অনুযায়ী চলে। চরমনাই এবং মামুনুল হকের মধ্যে আদর্শিক মিল থাকলেও রাজনৈতিক গণনা আলাদা, তাই চরমনাই না গেলেও মামুনুল
মামুনুল হক গেছেন, এটা প্রমাণ করে যে এই জোট শুধু আদর্শের উপর নয়, বাস্তব রাজনৈতিক স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। এখন বড় প্রশ্ন হলো সামনে কি হবে। 20 তারিখের মধ্যে কি কোনো সমাধান হবে? বিশ্লেষকদের মতে হ্যাঁ হবে। তারা মনে করেন চরমোনাই শেষ পর্যন্ত জোটে ফিরে আসবে, কারণ জোট ভাঙার দায় নেওয়ার সামর্থ্য তাদের নেই। তারা যদি জোট থেকে বের হয়ে যায় তাহলে রাজনৈতিকভাবে তারা একা হয়ে পড়বে। বিএনপির সাথে জোট করার কথা কেউ বলছেন, কিন্তু সেটা প্রায় অসম্ভব। বিএনপির সাথে চরমোনাইয়ের জোট করার সম্ভাবনা কেন নেই সেটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক দৃশ্যপটে অনেকটাই প্রান্তিক অবস্থানে রয়েছে। জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে যখন সবাই ব্যস্ত, তখন বিএনপির কেউ বলছে না। এটাই বর্তমান বাস্তবতা। রাজনীতি এখন জামায়াত এবং চরমোনাইকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিএনপি এখানে অনুপস্থিত। আরেকটি বিষয় লক্ষণীয় যে কিছু মহল থেকে জামায়াতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে। বলা হচ্ছে যে আমিরে জামায়াত নাকি বলেছেন তারা ক্ষমতায় এলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমিরে জামায়াত এমন কোনো কথা বলেননি। এই ধরনের গুজব ছড়িয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই প্রচেষ্টা সফল হচ্ছে না। শরিয়া আইনের বিষয়ে জামায়াত এবং চরমোনাইয়ের অবস্থানে কোনো পার্থক্য নেই। উভয় দলই ইসলামী শাসন এবং শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাসী। তাই এই বিষয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা অর্থহীন। যারা এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন তারা আসলে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। এখন আসা যাক চরমোনাইয়ের বিবৃতির বিস্তারিত বিশ্লেষণে। তারা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা এখন জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। এই বাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে তারা স্বীকার করেছেন যে হ্যাঁ, কিছু সমস্যা আছে, কিন্তু একই সাথে তারা বলেছেন এটা চূড়ান্ত নয়, মানে এখনও সবকিছু ঠিক হয়ে যেতে পারে। তারা জানিয়েছেন নেতারা বহুপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর মানে পর্দার আড়ালে আলাপ আলোচনা চলছে। জামায়াত এবং চরমোনাইয়ের নেতারা হয়তো এখনও কথা বলছেন, সমাধানের পথ খুঁজছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে তারা জানাবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই বিবৃতি পড়ে একটা বিষয় যে চরমোনাই জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়নি, তারা আসলে চাপ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু এই চাপ তাদের উপরই পড়বে। এখন তারা ব্যাকফুটে। তারা বুঝতে পারছেন যে এই পরিস্থিতি থেকে সম্মানজনকভাবে বের হতে হলে তাদের কিছু না কিছু ছাড় দিতেই হবে। জামায়াত এখন অত্যন্ত স্মার্ট পজিশনে রয়েছে। তারা চরমোনাইকে আক্রমণ করেনি, তারা ধৈর্য ধরে আছে, তারা দরজা খোলা রেখেছে। অন্যদিকে চরমোনাই নিজেদের কোণঠাসা করে ফেলেছে। মিডিয়ায় তাদের ইমেজ খারাপ হয়েছে, জোট ভাঙার দায় তাদের উপর এসেছে। এই পরিস্থিতি থেকে বের হতে গেলে তাদের জামায়াতের কাছে আসতে হবে। 20 তারিখের মধ্যে সম্ভবত একটা সমাধান হবে। জামায়াত হয়তো আসন বন্টনে কিছুটা ছাড় দেবে। 45 আসনের বদলে 46 বা 47, এমনকি 48ও হতে পারে। চরমোনাইয়ের সেই প্রস্তাব গ্রহণ করবে এবং জোটে ফিরে আসবে। এটাই সবচেয়ে সম্ভাব্য পরিণতি। তবে রাজনীতিতে কিছুই নিশ্চিত নয়। এল ক্লাসিকো খেলার মতোই রাজনীতিও শেষ মুহূর্তে গোল হয়ে যেতে পারে। কোন খেলা উল্টো দিকে ঘুরে তা বলা যায় না। গৌরবময় অনিশ্চয়তার এই খেলায় প্রতিটি মুহূর্ত নতুন চমক বয়ে আনতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এই মুহূর্তে যা দৃশ্যমান হলো, চরমোনাই তাদের সুর নরম করেছে। তারা বুঝতে পেরেছে যে একা চলার পথ তাদের জন্য সুখকর হবে না। জোটের বাইরে গিয়ে তারা কোথায় যাবে সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। বিএনপির সাথে জোট অসম্ভব, একা নির্বাচন করার সামর্থ্য নেই। তাই জামায়াত জোটে ফেরা ছাড়া তাদের সামনে বিকল্পও কম। মামুনুল হকের কথা প্রসঙ্গে বলা যায়, তিনি জামায়াতের সাথেই থাকবেন, কারণ তার আসনগুলোতে জামায়াত প্রার্থী দেয়নি। জামায়াত যদি জোট ছেড়ে দেয় তাহলে মামুনুল হক কোথায় যাবেন? রাজনীতি করতে হলে জোট লাগবে, প্রচারণা চালাতে হলে সমর্থন লাগবে। একা একা এইসব সম্ভব নয়। সব মিলিয়ে পরিস্থিতি যতটা জটিল মনে হচ্ছে আসলে ততটা জটিল নয়। এটা নেগোসিয়েশনের একটা পর্যায়। চরমোনাই চেয়েছিল জামায়াতকে চাপে ফেলতে, কিন্তু উল্টো নিজেরাই চাপে পড়েছে। এখন তাদের ফিরে আসা ছাড়া উপায় নেই। জোট টিকে যাবে, ইসলামপন্থীদের ঐক্য অক্ষুণ্ণ থাকবে। এই আশাবাদ এখনও ধরে রাখা যায়।